ইতিহাসের পাতা খুললেই আমরা দেখতে পাই এক একটি সাম্রাজ্যের উত্থান আর পতনের গল্প। সুমেরীয় সভ্যতার প্রথম দিকের কাহিনী থেকে শুরু করে সোভিয়েত ইউনিয়নের আধুনিক ইতিহাস, প্রতিটি সাম্রাজ্য রেখে গেছে তাদের নিজস্ব ছাপ, তাদের নিজস্ব গল্প। এই গল্পগুলো শুধু ইতিহাস নয়, এগুলো আমাদের বর্তমানকে বুঝতে সাহায্য করে, ভবিষ্যতের পথ দেখায়। ভয়েস অব বুকসের সভ্যতা আর সাম্রাজ্যের গল্প সিরিজে আমরা আপনাদের নিয়ে যাব সময়ের এক মহা যাত্রায়, যেখানে প্রতিদিন আমরা জানব এক একটি সাম্রাজ্যের উত্থান, তাদের সাফল্য, তাদের সংগ্রাম আর তাদের পতনের কারণগুলো। জানুন সেই সব ইতিহাস যা আপনি হয়তো কখনো শোনেননি, হয়তোবা জানতেন না এর কিছুই। আপনি প্রস্তুত তো? চলুন ইতিহাসের এই মহাযাত্রায় আমাদের সঙ্গী হন আর আবিষ্কার করুন দুনিয়ার সাম্রাজ্যগুলোর অজানা অধ্যায়। এগারোশো শতাব্দী। পূর্ব এবং পশ্চিমের দুই প্রান্তের পৃথিবী যেন আলাদা আলাদা দুটো শক্তির কেন্দ্রবিন্দু। পশ্চিমে খ্রিস্টান বাইজেন্টাইন সাম্রাজ্য আর পূর্বে ইসলামের উদিত হওয়া সোনালী সভ্যতা, সেলজুক সাম্রাজ্য। কিন্তু সেলজুক সাম্রাজ্যের সূর্য তখন অস্তাচলে। তাদের পতন প্রাচ্যের আকাশে অনিশ্চয়তার মেঘ জমিয়েছিল। বাগদাদের আব্বাসীয় খিলাফত তখন কেবলই এক নাম সর্বস্ব সত্তা, আর মিশরের ফাতিমীয় খিলাফতের অভ্যন্তরীণ কোন্দল তাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছিল। সাম্রাজ্যগুলো একে অপরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত, তাদের দৃষ্টি বাইরের শত্রুর দিকে ছিল না। ঠিক এমনই এক অস্থির সময়ে ভূমধ্যসাগরের ওপার থেকে এক ভয়ালো ছায়া নেমে আসছিল প্রাচ্যের পানে। এ ছিল বিশ্বাসের নামে রক্তের দাগে লেখা এক নতুন অধ্যায়, ক্রুসেড। আর এই ধ্বংসযজ্ঞের মাঝে যখন মুসলিম বিশ্ব এক চরম সংকটে, তখনই উদয় হলেন এক সাম্রাজ্য আর কিংবদন্তি, যার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হয়ে আছে, আইয়ুবী সাম্রাজ্য এবং সুলতান সালাহ উদ্দিন আইয়ুবী। আমরা আজকের পর্বে শুনব আইয়ুবী সালতানাতের অন্যতম সুলতান সালাহ উদ্দিন আইয়ুবী এবং তার সময়ে ক্রুসেডের কাহিনী। 11শো শতাব্দীর শেষ ভাগে সেলজুক সাম্রাজ্য ছিল মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য। কিন্তু অভ্যন্তরীণ দ্বন্দ্ব, বাইজেন্টাইনদের সাথে সংঘর্ষ এবং শাসকদের দুর্বল নেতৃত্ব সেলজুকদের পতন ডেকে আনে। এই দুর্বলতার সুযোগ নেয় ইউরোপের খ্রিস্টান শক্তি। 1095 সালে বাইজেন্টাইন সম্রাট অ্যালেক্সিওস প্রথম তার রাজধানী কনস্ট্যান্টিনোপলের উপর তুর্কি সেলজুকদের ক্রমবর্ধমান হামলার মুখে সাহায্যের জন্য পোপ আরবান দ্বিতীয়ের কাছে আহ্বান জানান। পোপ আরবান তার আহ্বানে সাড়া দেন এবং খ্রিস্টানদের পবিত্র শহর জেরুজালেম পুনরুদ্ধারের ডাক দেন। তার আহ্বানে সাড়া দিয়ে ইউরোপের বিভিন্ন প্রান্ত থেকে নাইট, সৈনিক, এমনকি সাধারণ মানুষও পবিত্র ভূমি জেরুজালেম দখলের জন্য যাত্রা শুরু করে এবং প্রথম ক্রুসেডের সূত্রপাত ঘটে। 1099 সালে ক্রুসেডাররা জেরুজালেম দখল করে নেয়। তবে এ বিজয় ছিল এক ভয়াবহ হত্যাযজ্ঞের মাধ্যমে অর্জিত। মুসলিম এবং ইহুদি জনগণের উপর নির্বিচারে গণহত্যা চালানো হয়। অলিতে গলিতে রক্তের স্রোত বয়ে যায়। এ বিজয়ের পর সমস্ত মুসলিম পৃথিবী এক বিরাট ধাক্কা খায়। তাদের পবিত্র স্থান, আরবের কেন্দ্রে পরিণত হওয়া জেরুজালেম খ্রিস্টানদের দখলে কেবল একটি সামরিক পরাজয়ই নয়, বরং বিশ্বাসের গভীরেও এক ক্ষত তৈরি করে। এই হতাশায় ভরা সময়ে আশার আলো জ্বালালেন কয়েকজন দূরদর্শী নেতা। তাদের মধ্যে অন্যতম ছিলেন ইমাদ আদ-দিন চেঙ্কি। মসুল এবং আলেপ্পোর আতাবেগ হিসেবে তিনি মুসলিমদের মধ্যে ঐক্যের বীজ বুনতে শুরু করেন। 1044 সালে তিনি ক্রুসেডারদের কাছ থেকে এডেসা পুনরুদ্ধার করে মুসলিমদের প্রথম বড় বিজয় এনে দেন, যা সমগ্র মুসলিম বিশ্বে
নতুন করে উদ্দীপনা জাগায়। জেঙ্কির পর তার পুত্র নুরুদ্দিন মাহমুদ জেঙ্কি তার পিতার স্বপ্নকে বাস্তবে রূপ দিলেন। তিনি সিরিয়াকে একত্রিত করেন এবং খ্রিস্টান শক্তির বিরুদ্ধে মুসলিম প্রতিরোধকে আরও সুসংগঠিত করেন। 1137 সাল 1200 শতাব্দীর মাঝামাঝি সময়ে ক্রুসেডারদের এই চলমান বিজয়ে মুসলিম জগৎ যেন বিভ্রান্ত হয়ে পড়েছিল। তখন বর্তমান ইরাকের তিকরিত শহরে জন্মগ্রহণ করেন এক শিশু এবং পরবর্তীতে তিনি হয়ে ওঠেন উদিত এক ব্যক্তিত্ব, সালাহ উদ্দিন আইয়ুবী। তার পরিবার ছিল তুর্কি সামরিক ঐতিহ্যের ধারক। শৈশব থেকেই তিনি ধর্ম, জ্ঞান চর্চা এবং সামরিক কৌশলে পারদর্শী হয়ে ওঠেন। তার চাচা শেরে কোহ তাকে সিরিয়ার মহান শাসক নুরুদ্দিন জেঙ্কির অধীনে সামরিক প্রশিক্ষণ দেওয়ার জন্য পাঠান। নুরুদ্দিন জেঙ্কির অধীনে সালাহ উদ্দিনের সামরিক এবং প্রশাসনিক দক্ষতা বিকশিত হতে থাকে। তার মধ্যে এক অদম্য সাহস এবং নেতৃত্বের গুণাবলী ছিল, যা মুসলিম বিশ্বে এক নতুন আশা সঞ্চারিত করেছিল। পরে মিশরের শাসনভার গ্রহণ করার পর 1169 সালে তিনি ফাতেমীয় খিলাফতের পতন ঘটিয়ে সেখানে সুনির্দিষ্টভাবে সুন্নি শাসন প্রতিষ্ঠিত করেন। তার সুশাসন, সামরিক দক্ষতা এবং কৌশল তাকে মুসলিমদের মধ্যে একজন অপ্রতিরোধ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। সুলতান সালাহউদ্দিনের মাধ্যমে আইয়ুবী সালতানাত সুপ্রতিষ্ঠিত হওয়ার পর তিনি ধীরে ধীরে মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও আধিপত্য প্রতিষ্ঠা করতে শুরু করেন। 1187 সালে তার সাম্রাজ্য মিশর থেকে সিরিয়া, মেসোপটেমিয়া, ইয়েমেন পর্যন্ত বিস্তৃত হয়। সালাহউদ্দিন ক্রুসেডারদের ভীতি সৃষ্টি করতে সক্ষম হন এবং শক্তিশালী মুসলিম শক্তি গড়ে তোলেন, যা তাকে জেরুজালেম পুনরুদ্ধারের পথে এগিয়ে নিতে সাহায্য করেছিল। 1187 সালের জুলাই মাস এক ঐতিহাসিক যুদ্ধ হয়, যা হাত্তিনের যুদ্ধ নামে পরিচিত। সুলতান সালাহউদ্দিনের সাম্রাজ্য তখন মিশর থেকে সিরিয়া, মেসোপটেমিয়া, ইয়েমেন বিস্তৃত। তিনি মুসলিম শক্তিকে একত্রিত করে জেরুজালেমের পুনরুদ্ধারের জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিলেন। ক্রুসেডারদের অবাধ্য নেতা রেনাল ডি স্যাটিলন মুসলিম বাণিজ্য কাফেলার উপর হামলা করে শান্তি চুক্তি ভঙ্গ করলে সুলতান সালাহ উদ্দিনের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তিনি বুঝতে পারেন যুদ্ধের সময় এসে গেছে। সালাহ উদ্দিনের বিরুদ্ধে যুদ্ধের মুখোমুখি হয় ক্রুসেডারদের বিশাল বাহিনী, যার নেতৃত্ব ছিল গাই অফ লুসিগন। যুদ্ধটি মুসলিম এবং খ্রিস্টান বিশ্বের জন্য ছিল নীতি নির্ধারণকারী। এই যুদ্ধে সালাহ উদ্দিনের কৌশল ছিল অবিশ্বাস্য। ক্রুসেডারদের সৈন্যদল তখন তৃষ্ণার্ত এবং দুর্বল অবস্থায়। তিনি ক্রুসেডারদের পানি সরবরাহের উৎস থেকে বহু দূরে নিয়ে যান এবং শুষ্ক প্রান্তরে তাদের ঘেরাও করেন। তিনি সেখানে আগুন লাগিয়ে দেন যাতে ক্রুসেডাররা ধ্বংস হয়ে যায়। সুলতান সালাহউদ্দিনের বিজয় আসে। এই বিজয়ের পর সালাহ উদ্দিন জেরুজালেমের দিকে অগ্রসর হন। 1187 সালের 2 অক্টোবর সালাহউদ্দিন জেরুজালেম পুনরুদ্ধার করেন, কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় ছিল তার মানবিক দৃষ্টিভঙ্গি। 1099 সালের গণহত্যার পুনরাবৃত্তি হয়নি এবার। সুলতান সালাহউদ্দিন শহরের সাধারণ মানুষের নিরাপত্তা দেন এবং তাদের প্রতি দয়ার দৃষ্টিভঙ্গি প্রদর্শন করেন। তিনি বন্দীদের মুক্তিপণের বিনিময়ে মুক্ত করেন, এমনকি দরিদ্রদের মুক্তিপণ নিজের কোষাগার থেকে পরিশোধ করেন। এই আচরণ সালাহ উদ্দিনকে শুধু একজন নেতা হিসেবে নয়, একজন মানবতার দৃষ্টান্ত হিসাবে ইতিহাসে চিরকাল স্মরণীয় করে রাখে। সুলতান সালাহ উদ্দিনের এই বিজয়ের পর ইউরোপের বিভিন্ন রাজ্যে এক নতুন ক্রুসেডের পরিকল্পনা শুরু হয়। তৃতীয় ক্রুসেডের সূচনা হয় রিচার্ড দ্য লায়ন হার্টের নেতৃত্বে। ইংল্যান্ডের রাজা, ফ্রান্সের রাজা ফিলিপ অগাস্টাস এবং রোমান সম্রাট ফ্রেডরিক বারবারোসা যোগ দিয়ে এই অভিযান শুরু করেন। এই ক্রুসেডের লক্ষ্য ছিল জেরুজালেম পুনরুদ্ধার করা এবং ক্রুসেডের আধিপত্য পুনরুদ্ধার করা। রিচার্ড এবং সালাহউদ্দিনের মধ্যে একাধিক যুদ্ধ হয়। রিচার্ডের নেতৃত্বে
ক্রুসেডাররা মুসলিমদের উপর বেশ কিছু সফল আক্রমণও চালায়। সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল এই দুই নেতার মধ্যে সম্মান এবং শ্রদ্ধা। সালাহ উদ্দিন ও রিচার্ড কখনো তাদের সম্মান এবং সৌজন্য হারাননি। রিচার্ড অসুস্থ হয়ে পড়েন। তখন সুলতান সালাউদ্দিন তাকে চিকিৎসার জন্য সাহায্য পাঠান। তার বাহিনী রিচার্ডের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব কিছু পাঠায়, এমনকি ফল এবং বরফ পর্যন্ত। এই ঘটনা দুই নেতার মধ্যে আরও এক অদ্ভুত বন্ধন তৈরি করে। কিন্তু যুদ্ধ অব্যাহত থাকে এবং অবশেষে তারা একটি শান্তি চুক্তি স্বাক্ষর করেন। সেই চুক্তির মাধ্যমে জেরুজালেম মুসলিমদের হাতে থাকে, তবে খ্রিস্টান তীর্থযাত্রীদের শহরে নিরাপদভাবে প্রবেশের অনুমতি দেয়া হয়। সুলতান সালাহ উদ্দিনের জীবনের শেষ দিনগুলো ছিল শারীরিক কষ্টে ভরা। দীর্ঘদিনের যুদ্ধ, প্রশাসনিক দায়িত্ব এবং মুসলিম বিশ্বের ঐক্য প্রতিষ্ঠার জন্য তার নিরলস পরিশ্রম তার শরীরকে ক্লান্ত করে তুলেছিল। তিনি তখন জ্বরে ভুগছিলেন এবং তার চিকিৎসকরা জানতেন যে এ মহান নেতার সময় ফুরিয়ে আসছে। 1193 সালের 4 মার্চ দামেস্ক শহর, মুসলিম বিশ্বের এক উজ্জ্বল নক্ষত্র সালাহ উদ্দিন আইয়ুবী তার জীবনের শেষ দিনটি পার করলেন। মৃত্যুর সময় তার বয়স ছিল 55 অথবা 56 বছর। তার মৃত্যুর পর তাকে দামেস্কের উমাইয়া মসজিদের পাশে সমাহিত করা হয়। 1993 সালে সুলতান সালাহ উদ্দিনের মৃত্যুর পর মুসলিম বিশ্বের মধ্যে নতুন একটি বিভক্তি তৈরি হয়। যদিও তার উত্তরসূরিরা তার দেখানো পথে চলতে পারেনি, তবে মুসলিমদের মধ্যে একতা বজায় রাখতে চেষ্টা চালানো হয়। 1271 সালে মামলুকদের নেতৃত্বে মুসলিম বাহিনী ক্রুসেডারদের শেষ শক্তি আখড়া শহর দখল করে নেবার পর ক্রুসেডের পরিসমাপ্তি ঘটে। 1291 সালে আখড়া শহরের পতনের মাধ্যমে মুসলিমরা পুনরায় তাদের অঞ্চলগুলোতে আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। সুলতান সালাউদ্দিনের মৃত্যুর সাথে সাথে একটি যুগের অবসান ঘটলেও ইতিহাসের চাকা থেমে থাকেনি। তার গড়া বিশাল সাম্রাজ্যের উত্তরাধিকার নিয়ে শুরু হয় নতুন লড়াই, যা আইয়ুবী বংশের অভ্যন্তরীণ কলহকে কেন্দ্র করে এক নতুন সংঘাতের জন্ম দেয়। আর দূর পশ্চিমে তখনও পশ্চিমাদের সেই ক্রুসেডের পরিকল্পনা চলতেই থাকে। কিন্তু প্রাচ্যের ধূলিমাখা পথ ধরে পারস্য আর মধ্য এশিয়াকে জুড়ে গড়ে উঠছিল এক নতুন শক্তি, একটি মাত্র ব্যক্তি। ভয়ানক উত্থান আর ধ্বংস নিয়ে ধেয়ে আসছে তিমুরীয় সাম্রাজ্য। পরবর্তী পর্বে আমরা শুনব তৈমুর লংয়ের তিমুরীয় সাম্রাজ্য।